আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইরানকে বেকায়দায় ফেলার অভিপ্রায়ে ১৩ জুন মধ্যরাতে ইরান আক্রমণ করেছিল জায়নবাদী ইসরায়েল। স্বাদ ছিল যুদ্ধের খেলায় এগিয়ে যাওয়ার, কিন্তু দেখা যাচ্ছে এই আক্রমণে হিতের বিপরীত হয়েছে ইসরায়েলের। তাদের আক্রমণকে যৌক্তিক মনে করছেন না বিশ্ব নেতারা, এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররাও ইসরায়েলের পক্ষে কথা বলার নৈতিক শক্তি পাচ্ছেন না। ইরান যখন সংলাপের মাধ্যমে পারমাণবিক ইস্যু সংক্রান্ত জটিলতাটি কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধানের পথ খুঁজছে, তখন শুধুমাত্র মসনদ টিকিয়ে রাখার জন্য নেতানিয়াহু ইরান আক্রমণ করেছেন। ফলশ্রুতিতে ইরানের ব্যাপারে সহানুভূতি ক্রমাগত দৃশ্যমান হচ্ছে। আরও জানব এবারের প্রতিবেদনে। জাতিসংঘে এক জরুরি নিরাপত্তা পরিষদ অধিবেশনে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি তীব্র ভাষায় ইসরায়েলের সাম্প্রতিক পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার নিন্দা জানান এবং এটিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি বলেন, এই আগ্রাসন আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা দ্বৈত নীতির বিরুদ্ধে নিষ্ক্রিয়তার সরাসরি ফলাফল। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছে এবং একে সম্পূর্ণ পরিকল্পিত ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে। ইরাভানি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের বিরুদ্ধাচরণের বিষয়টি আলোচনার জন্য জরুরি অধিবেশন আহ্বানের ক্ষেত্রে সহায়তার জন্য আমরা আলজেরিয়া, পাকিস্তান, চীন ও রাশিয়াকে ধন্যবাদ জানাই। জাতিসংঘে দেয়া বক্তব্যে ইরাভানি উল্লেখ করেন, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টির পর থেকে মধ্যপ্রাচ্য একটি স্থায়ী অস্থিরতার হিমাগার হয়ে উঠেছে। এই শাসন ব্যবস্থাকে অবশ্যই সমস্ত গণবিধ্বংসী অস্ত্র থেকে নিরস্ত্র করতে হবে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনতে হবে এবং সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। ইরাভানি জোর দিয়ে বলেন, ইসরায়েলের এই আক্রমণ কোনো আঞ্চলিক বিষয় নয় এবং শুধু ইরানের ওপর হামলা হিসেবেও এই ঘটনাটি দেখলে ভুল হবে। এটি জাতিসংঘ সনদ, জাতিসংঘ ব্যবস্থা, বৈশ্বিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কর্তৃত্বের ওপর সরাসরি আঘাত। তিনি আরও বলেন, এই হামলা আন্তর্জাতিক শৃঙ্খলা এবং জাতিসংঘ প্রতিষ্ঠিত আইন ও নিয়মের পরিপন্থী। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগটি এসেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরাভানির ভাষায়, এই আগ্রাসন ইচ্ছাকৃত, সুপরিকল্পিত এবং পরিষদের একজন স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে পরিচালিত। এই সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকা সন্দেহাতীত। তিনি ইসরায়েলের সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহযোগিতা, অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করার বিষয়টি তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের এই ভূমিকা শুধু ইরানের নয়, পুরো জাতিসংঘ ব্যবস্থার বিরুদ্ধে এক চরম হুমকি। ইরানের বাইরে অনেকগুলো দেশ একই ধরনের বক্তব্য দিয়েছে এবং ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘের রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেভেনজিয়া বলেন, ইসরায়েলের এই হামলা ছিল একেবারে উস্কানিহীন একটি আগ্রাসন এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি আরও বলেন, ইসরায়েল যেন নিজেদের অঞ্চল জুড়ে একচ্ছত্র অধিকার দাবি করছে এবং সব আন্তর্জাতিক সংগঠনকে, এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও IAEA-কেও তাদের ইচ্ছামতো অগ্রাহ্য করতে চাচ্ছে। নেভেনজিয়া সতর্ক করে বলেন, ইসরায়েলের এই সামরিক দুঃসাহসিকতা পুরো অঞ্চলকে একটি বৃহৎ যুদ্ধে ঠেলে দিতে পারে, যার দায় ইসরায়েলি নেতৃত্বকে নিতে হবে। সর্বশেষ আপডেট হল, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলার সময়ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে ইসরায়েলের আক্রমণের তীব্র নিন্দা করেন এবং এই সংঘাতের জন্য ইসরায়েলকেই দায়ী করেন। জাতিসংঘে চীনের প্রতিনিধি ফুকং বলেন, ইসরায়েলের হামলা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। আমরা উত্তেজনা বাড়ানো ও সংঘর্ষ প্রসারের বিরুদ্ধে এবং এই হামলার ভয়াবহ পরিণতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তিনি বলেন, যেসব দেশের ইসরায়েলের ওপর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে তাদের উচিত বাস্তবিক অর্থে গঠনমূলক ভূমিকা রাখা।
আর জাতিসংঘে আলজেরিয়ার প্রতিনিধি আমার বেনজামা বলেন, ইসরায়েল এমন আচরণ করছে যেন আন্তর্জাতিক আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্যই নয়। তারা গোটা মধ্যপ্রাচ্যে অরাজকতা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, গাজায় আমাদের চোখের সামনেই এক গণহত্যা চলছে। এটি একটি দুর্বৃত্ত রাষ্ট্রের আচরণ, এবং তবুও কেউ কেউ এখনো প্রশ্ন তোলে কেন মধ্যপ্রাচ্য এত অস্থির। পাকিস্তানের জাতিসংঘ প্রতিনিধি আসিম ইফতেখার আহমেদ ইসরায়েলের এই হামলাকে অন্যায্য ও অবৈধ আগ্রাসন বলে অভিহিত করেন। তিনি বলেন, পাকিস্তান ইরানের প্রতি অটল সংহতি ঘোষণা করছে এবং মনে করে যে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, এই হামলাগুলো এমন এক সময়ে ঘটেছে যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের প্রক্রিয়া চলছিল। তাই এটি শুধু নৈতিকভাবে জঘন্য নয়, বরং পুরো আলোচনার ওপরই আঘাত। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি বলেন, নেতানিয়াহু প্রশাসনের অধীনে ইসরায়েল হল এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য সর্বোচ্চ হুমকি, যা ইরানের সাম্প্রতিক সময়ে হামলার উপর পুনরায় প্রমাণিত হয়েছে। তুরস্কের কমিউনিকেশনস ডিরেক্টরেটিভ এক বিবৃতিতে এক্স প্ল্যাটফর্মে জানায়, এরদোয়ান এবং সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েল ইরান সংঘাত এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনে অবৈধ দখল ও গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের নীরবতা ও ইসরায়েলকে একের পর এক আইন বিরোধী ও আগ্রাসী কর্মযোগ্য করতে সাহস জুগিয়েছে। তিনি আরও বলেন, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, তখন ইরানের উপর ইসরায়েলের এই হামলা শান্তি প্রচেষ্টাকে দুর্বল করার উদ্দেশ্যে হয়েছে। এরদোয়ান যোগ করেন, পারমাণবিক কারখানায় হামলা থেকে যে নিউক্লিয়ার লিকেজ হয়েছে তা আবারও প্রমাণ করেছে ইসরায়েল কতটা অবিবেচকভাবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে হুমকি দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, এই অঞ্চল আরেকটি সংকট সহ্য করতে পারবে না। একটি বিধ্বংসী যুদ্ধ হলে অঞ্চল জুড়ে অনিয়মিত অভিবাসনের প্রবাহ সৃষ্টি হবে, যা সব দেশের জন্য ঝুঁকি হবে। এদিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ঘোষণা দিয়েছেন যে তিনি এমন একটি আইন প্রবর্তন করবেন যা কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের জন্য ফেডারেল অর্থ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। স্যান্ডার্স তার এক্স অ্যাকাউন্টে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর অবৈধ ইরান বিরোধী যুদ্ধে টেনে নেওয়া উচিত নয়। গাজা অঞ্চলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক নীতির তীব্র সমালোচক স্যান্ডার্স শুক্রবার নেতানিয়াহুর একতরফা ইরান আক্রমণের নিন্দা জানিয়ে সতর্ক করেছেন যে এটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের জের সৃষ্টি করতে পারে। এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন ওয়াশিংটনে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর বাইরে পাকিস্তানও ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে। আনাদোলু প্রতিবেদনে জানানো হয়েছে, জাতীয় পরিষদে ভাষণ দেওয়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, মুসলিম জাতিগুলোকে এখনই ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যের সূচনা করতে হবে। তিনি বলেন, ইসরায়েল, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করেছে। যদি মুসলিম দেশগুলো এখন একত্রিত না হয় তবে প্রত্যেকেরই একই পরিণতি ভোগ করতে হবে। খাজা আসিফ মুসলিম দেশগুলোর প্রতি যারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখেছে তাদের তা অবিলম্বে বিচ্ছিন্ন করার আহ্বান জানান এবং বলেন, ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিকে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকে যৌথ কৌশল নির্ধারণ করতে হবে। তিনি আরও বলেন, পাকিস্তানের ইরানের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময় ইসলামাবাদ তেহরানের পাশে দাঁড়িয়েছে। প্রতিরক্ষামন্ত্রী যোগ করেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাব। তবে ইসরায়েল ইরানের ব্যাপারে পূর্ণ মনোযোগ স্থাপন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী সর্বশেষ জানিয়েছে যে ইরান তাদের প্রধান যুদ্ধ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং গাজার চেয়েও তারা ইরানকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ ইসরায়েলের বিমান বাহিনীর সদস্যরা ইরানের ভেতরে বিমান হামলা বাড়িয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আমরা ইরানের রাজধানী তেহরানের জন্য একটি নিরাপদ পথ তৈরি করেছে এবং তারা এখন তেহরানের আকাশসীমায় স্বাধীনভাবে অভিযান চালাতে পারছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার চেয়ে ইরানকে অগ্রাধিকার দেওয়ার এই পরিবর্তন এই আশায় নিয়েছে এর মাধ্যমে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্ত করা সম্ভব হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।